প্রথমেই দেখে নেব আজকের বাছাই করা 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। আদালতে দেখা হবে, মুখ্যমন্ত্রীকে হুমকি শুভেন্দুর। কুল গাছ কাটতে গিয়ে এত রাগ, মাথায় কুরুল মেরে দম্পতি খুন। আইপ্যাক মামলা হাইকোর্টে ইডি যুক্তিতেই মান্যতা হাইকোর্টের। 26-এর ভোটে মুসলিম ভোট কাটতে বিজেপির থেকে হাজার হাজার কোটি টাকা নিয়েছে আইএসএফ। নোংরা খেলা চলছে, বিস্ফোরক শওকাত। হঠাৎ রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক, হাতে তুলে দিলেন মমতার লেখা চিঠি। উন্নয়নের পাঁচালী, কি কথা হলো? রাজ্যে কবে থেকে কমতে চলেছে শীত, জানিয়ে দিল আইএমডি। আইপ্যাক কাণ্ডে হাইকোর্টে জোর ধাক্কা, তৃণমূলের কিছু বাজেয়াপ্ত করেনি ইডি, কেন্দ্রীয় এজেন্সির দাবি বৈধতা পেল। বয়স্ক মা বাবাকে অবহেলা করলে বেতন কাটা যাবে, সরকারি চাকুরিদের জন্য নয়া আইন। গোবর গোমূত্রে লুকিয়ে ক্যান্সারের ওষুধ, গবেষণায় বরাদ্দ কয়েক কোটি, এবার তাতেই দুর্নীতির অভিযোগ। চলন্ত ট্রেনের মাথায় ভেঙে পড়ল ক্রেন, সঙ্গে সঙ্গেই বেলাইন, মুহূর্তে মর্মান্তিক মৃত্যু বহুজনের। এই মুখ নিয়ে ডাক্তার হওয়ার শখ, গায়ের রং নিয়ে লাগাতার হেনস্থা, ডেন্টাল পড়ুয়ার মৃত্যুতে কাঠগড়ায় অধ্যাপকরাই। ইডির বিরুদ্ধে যত অভিযোগ ছিল তৃণমূলের সব খারিজ করল হাইকোর্ট। তল্লাশির সময় তো ছিলেন না, তৃণমূল সাংসদকেই প্রশ্ন ছুড়ল ইডি। সিঙ্গুরের জমিতে আবার ফিরে আসবে টাটা, বড় কথা বলে দিলেন সুকান্ত। কোনো শুনানি হবে না বলেই বিডি অফিস ভাঙচুর করলেন তৃণমূল বিধায়ক। সেবাশ্রয় প্রচারে ব্যানার লাগাতে গিয়ে আক্রান্ত তৃণমূল। যত দ্রুত গরিবরা টাকা পান নিশ্চিত করুন, 100 দিনের মামলায় বড় পর্যবেক্ষণ হাইকোর্টের। নিপা নিয়ে কেন্দ্রের সাহায্য চাওয়া উচিত মমতার, সুকান্ত বলতেই কুণালের জবাব, করোনা ওরাই ছড়িয়েছিল। সব ভোটের খেলা, বিষ দিয়ে মারা হলো 500 কুকুরকে, পুঁতে দিল দেহ। অভিষেক যাওয়ার আগেই হামলা, নন্দীগ্রামে সেবাশ্রয় প্রচারে গিয়ে বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। 1 নম্বর, আদালতে দেখা হবে, মুখ্যমন্ত্রীকে হুমকি শুভেন্দুর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মানহানির নোটিশ পাঠিয়েছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই চিঠির উত্তর মেলেনি, এবার তা নিয়ে পোস্ট করলেন শুভেন্দু। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, আমি যে মানহানির আইনি নোটিশ পাঠিয়েছিলাম তার জবাব দেওয়ার জন্য নির্ধারিত সময়সীমা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। সেই সময়ের মধ্যে তিনি কোনো উত্তর দিতে ব্যর্থ হয়েছেন, যা থেকে স্পষ্ট তিনি চরম অস্বস্তি ও দিশেহারা অবস্থায় রয়েছেন। নিজের আচরণের মাধ্যমেই মুখ্যমন্ত্রী প্রমাণ করেছেন যে তথাকথিত কয়লা কেলেঙ্কারিতে আমার জড়িত থাকার যে অভিযোগ তিনি তুলেছিলেন তা সম্পূর্ণই তার কল্পনাপ্রসূত ও বিকৃত মানসিকতার ফল। হঠাৎ রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক, হাতে তুলে দিলেন মমতার লেখা চিঠি। উন্নয়নের পাঁচালী হলো। বিধানসভা নির্বাচনের আগে সরগরম রাজ্য রাজনীতি, প্রচারে জোর দিচ্ছে শাসক বিরোধী সব শিবিরে। আর সেই আবহে অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে উপস্থিত হলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্ষিয়ান অভিনেতার হাতে তুলে দিলেন উন্নয়নের পাঁচালী। অভিষেককে বুকে টেনে নিলেন প্রবীণ অভিনেতাও। তার হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা চিঠিও তুলে দেন অভিষেক। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালী নিয়ে বিশিষ্টজনদের বাড়ি বাড়ি যাচ্ছেন তৃণমূল নেতৃত্ব। সে মতোই বুধবার বিকেলে ভবানীপুর প্রবীণ অভিনেতার বাড়িতে হাজির হন অভিষেক। তাকে স্বাগত জানাতে বেরিয়ে আসেন রঞ্জিতবাবু এবং তার স্ত্রী দীপা মল্লিক। প্রথমেই দীপা দেবীর পা ছুঁয়ে প্রণাম করেন অভিষেক, তারপর প্রণাম করেন রঞ্জিতবাবুকেও। হাসি মুখে অভিষেককে স্বাগত জানান প্রবীণ অভিনেতা। এদিন বিকেল 4টা 27 নাগাদ গলফ ক্লাব রোডে রঞ্জিতবাবুর বাড়িতে পৌঁছান অভিষেক। সেখানে তাকে আলিঙ্গনও করেন রঞ্জিতবাবু। তার হাতে উন্নয়নের পাঁচালী তুলে দেন অভিষেক, যাতে তৃণমূল সরকারের উন্নয়নমূলক জনকল্যাণমূলক কাজের খতিয়ান রয়েছে। তবে এদিন সেখানে দেখা যায়নি রঞ্জিতবাবুর কন্যা অভিনেত্রী কোয়েল মল্লিক এবং তার স্বামী প্রযোজক নিষ্পল সিংহ রানাকে। রঞ্জিতবাবুর সঙ্গে দেখা করে অভিষেক সোশ্যাল মিডিয়ায় লেখেন, বাংলা চলচ্চিত্র জগতের স্বনামধন্য অভিনেতা শ্রী রঞ্জিত মল্লিক মহাশয়কে উন্নয়নের পাঁচালী সহ সম্মাননা স্মারক ও উত্তরীয় পরিয়ে অভিনন্দন জানালাম। তিনি বাংলার শিল্প সংস্কৃতির অন্যতম ব্যক্তিত্ব, যিনি বাংলার নাম গৌরবান্বিত করেছেন। তার হাতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর চিঠি তুলে দিতে পেরে আমি গর্বিত। বয়স্ক মা বাবাকে অবহেলা করলে বেতন কাটা যাবে, সরকারি চাকুরিদের জন্য নয়া আইন দেশের এই প্রথম।
চাকরি সংসার নিয়ে ব্যস্ত ছেলে মেয়ে, বয়স্ক মা বাবাকে নিয়ে মাথা ব্যথা নেই তেমন। ফলে বার্ধক্যে পৌঁছে শুধুমাত্র একাকিত্বে ভোগেন না মা বাবারা, অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়েও যেতে হয়। সে নিয়ে বিস্তর চর্চা হলেও সরকারি কোনো প্রকল্প বা ব্যবস্থা চোখে পড়ে না। তবে তেলেঙ্গানা সরকার বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে চলেছে। মা বাবাকে অবহেলা করলে সরকারি কর্মীদের বেতন থেকে টাকা কেটে নেওয়ার ভাবনা চিন্তা চলছে সেখানে। সন্তান দ্বারা অবহেলিত প্রবীণদের জন্য বিধানসভায় এমনই প্রস্তাব আনতে চলেছে তেলেঙ্গানার রেবন্ত রেড্ডি সরকার। ওই প্রস্তাব অনুযায়ী রাজ্য সরকারের কর্মী যারা মা বাবাকে অবহেলা করবেন তাদের বেতন থেকে 10 থেকে 15% টাকা কেটে নেওয়া হবে এবং সেই টাকা অবহেলিত মা বাবার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। রাজ্যের প্রবীণ নাগরিকদের কাছে থেকে ভুরি ভুরি অভিযোগ পেয়ে এমন সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। তবে রাজ্য সরকার চাইলেই কোনো সরকারি কর্মীর বেতন থেকে টাকা কেটে নিতে পারবে না। ওই কর্মীর মা বাবা যদি সেই মর্মে অভিযোগ জানান এবং প্রশাসনের সাহায্য প্রার্থনা করেন সেক্ষেত্রেই এই ব্যবস্থা কার্যকর হবে। তেলেঙ্গানায় আসন্ন রাজ্য বাজেট অধিবেশনেই নয়া প্রস্তাবটি পেশ করা হতে পারে বলে খবর। ইডির বিরুদ্ধে যত অভিযোগ ছিল তৃণমূলের সব খারিজ করল হাইকোর্ট। হাইকোর্টের বড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। ইডির বিরুদ্ধে করা তৃণমূলের মামলা খারিজ করল কলকাতা হাইকোর্টে। তৃণমূলের যুক্তি টিকলই না কোর্টে। ইডি কোনো নথি বাজেয়াপ্ত করেনি, সওয়াল করেন কেন্দ্রের আইনজীবী। যা নথি মুখ্যমন্ত্রী নিয়ে গিয়েছেন তা ফিরিয়ে দেওয়া হোক, কোর্টে সওয়াল ইডির। এদিন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু হাইকোর্টে যুক্তি দেন। তল্লাশি চালানো হয়েছে আইপ্যাক সংস্থার ডিরেক্টরের দপ্তর ও বাড়িতে। সিঙ্গুরের জমিতে আবার ফিরে আসবে টাটা, বড় কথা বলে দিলেন সুকান্ত। প্রধানমন্ত্রীর সভায় কৃষকদের আমন্ত্রণ জানাতে সিঙ্গুরে গেলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, সিঙ্গুরের কৃষকরাই এখন শিল্প চায়। তৃণমূল সরকার বিদায় নিলেই সিঙ্গুরে ওই জমিতে শিল্প হবে। শিল্পের মরুভূমিতে পরিণত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে সেই সিঙ্গুর শিল্প লক্ষ্মী হবে। সিঙ্গুরকে দেখে গোটা পশ্চিমবঙ্গে বিনিয়োগ আসবে। সোনার বাংলা বানানোর জন্য যা করার দরকার তাই করবেন প্রধানমন্ত্রী মোদী। সিঙ্গুরে টাটা ফিরে আসবে। সেবাশ্রয় প্রচারের ব্যানার লাগাতে গিয়ে আক্রান্ত তৃণমূল। সেবাশ্রয় প্রচারের ব্যানার লাগাতে গিয়ে আক্রান্ত তৃণমূল কর্মীরা, এমনটাই অভিযোগ উঠল নন্দীগ্রামে। ব্যানার লাগাতে বাধা দেয় বিজেপি কর্মীরা, তর্ক বিতর্ক আর তারপরেই মারধর করা হয় বলে এমনটাই অভিযোগ। ঘটনায় নন্দীগ্রাম 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য মনোজ কুমার সামন্ত সহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে নন্দীগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী। রাত পোহালি সেবাশ্রয় ক্যাম্প উদ্বোধন, তার আগেই সেই সেবাশ্রয় ক্যাম্পের প্রচারের ব্যানার লাগাতে গিয়ে আক্রান্ত তৃণমূল কর্মীরা, এমনটাই অভিযোগ। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বয়াল 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার রামচক 21 নম্বর বুথের ঘটনা। নন্দীগ্রাম 1 এবং 2 নম্বর ব্লকের 2টি সেবাশ্রয় উদ্বোধন হবে বৃহস্পতিবার। অভিযোগ, বুধবার সকালে তৃণমূল কর্মী সমর্থকরা যখন নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের ভয়াল 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার রামচক 21 নম্বর বুথে সেবাশ্রয়ের প্রচার ব্যানার লাগাতে যায়, তাদেরকে বাধা দেয় বিজেপি কর্মীরা। প্রথমে তর্ক বিতর্ক, তারপর নাকি তাদেরকে মারধর করা হয়, এমনটাই অভিযোগ। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে নন্দীগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী। পুরো বিষয় নিয়ে সরব তৃণমূল নেতৃত্ব। নন্দীগ্রাম 2 যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কোর কমিটির সদস্য রবীন জানা বলেন, সেবাশ্রয়ের পোস্টার আমাদের কর্মীরা লাগাতে চান। সে সময় বিজেপি দুষ্কৃতীরা চন্দন জানা, গোকুল জানারা ছিল, তারা চড়াও হয়, ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলে। যদিও এ বিষয়ে বিজেপির তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সব ভোটের খেলা, বিষ দিয়ে মারা হলো 500 কুকুরকে, পুঁতে দিল দেহ। গণহত্যা, মানুষ নয় পথকুকুরদের গণহত্যা করা হলো তেলেঙ্গানায়। বিগত এক সপ্তাহে কমপক্ষে 500 কুকুরকে বিষ দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। একাধিক গ্রামে এই কুকুর হত্যা করা হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, সম্প্রতি গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বাসিন্দাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে ক্রমবর্ধমান পথকুকুরের সংখ্যা নিয়ন্ত্রিত করা হবে। সেই প্রতিশ্রুতি পূরণ করতে গিয়েই কি 500 কুকুরকে হত্যা করা হলো, এই প্রশ্নই উঠছে। গত 12ই জানুয়ারি আদুলাপুরম গৌতম নামক এক পশুপ্রেমী থানায় অভিযোগ দায়ের করেন যে পরিকল্পনা মাফিক কুকুর হত্যা করা হচ্ছে। বালুবাঞ্চা, ফরিদপেট, ওয়াদি ও বন্দ রামেশ্বরম গ্রামে কুকুরদের হত্যা করা হচ্ছে। বিগত 2-3 দিনে অন্তত 200 পথকুকুরকে হত্যা করা হয়েছে। গ্রামের সরপঞ্চরাই এই বিষ দিয়ে হত্যা করেছেন। পুলিশ সূত্রে খবর, গ্রামের 5 জন সরপঞ্চ মিলে কিশোর পাণ্ডে নামক এক ব্যক্তিকে ভাড়া করেছিল কুকুরদের বিষ দেওয়ার জন্য। ওই ব্যক্তি কুকুরদের বিষের ইঞ্জেকশন দিয়েছে। ওই দিন বিকেলবেলায় একটি মন্দিরের কাছ থেকে কুকুরদের মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রামের বাইরে কুকুরদের হত্যা করে পুঁতে দেওয়া হয়েছে। সেই দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ফরেন্সিক ল্যাবরেটরিতে বিষের স্যাম্পেল পাঠানো হয়েছে যে কী ধরনের বিষ দেওয়া হয়েছিল।
তা জানার জন্য। ফেব্রুয়ারিতে বাজার আগুন, টানা শীতে সবজি চাষে ধস, মাথায় হাত কৃষকদের। হাড়ে যেন কাঁপুনি লাগিয়ে দিচ্ছে শীত। শুধু পশ্চিমবঙ্গ নয়, ঠান্ডায় কাঁপছে গোটা উত্তর ভারতও। প্রবল শৈত্যপ্রবাহে জনজীবন তো ব্যাহত হচ্ছেই, উপরন্তু সবজি বাজারের ওপরেও পড়তে চলেছে প্রভাব। এই টানা শীতের প্রভাব ফেব্রুয়ারিতে ফল এবং সবজি বাজারের ওপর পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ঠান্ডার জেরে ক্ষতিগ্রস্ত আলু চাষ। জানা যাচ্ছে প্রচণ্ড ঠান্ডার জেরে হরিয়ানা এবং রাজস্থানের বিভিন্ন এলাকায় আলু এবং সর্ষে চাষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আলু চাষিরা জানান, মাসখানেক মতো আগে বৃষ্টি সামলে যে কয়েকটি চারা বেঁচেছিল তাও এই ঠান্ডায় বাড়তে পারছে না। আগে যে মাঠে 150 কুইন্টাল আলু উৎপাদন হতো, সেখানে এবার হয়তো অর্ধেক ফলন হবে বলে আশঙ্কা চাষিদের। সর্ষে চাষে ক্ষতি। এই সময়টাতেই ফসল বৃদ্ধি পায়, আর এবার প্রবল শৈত্যপ্রবাহের জেরে ফসল উৎপাদনে বড়সড় ধস নামার আশঙ্কা তৈরি হয়েছে। প্রচণ্ড শীতের জেরে সর্ষে চাষে বড়সড় ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তীব্র শীত এবং ঘন কুয়াশার জেরে সর্ষে ফুল ঝরে যাচ্ছে, তৈরি হচ্ছে না গুটিও। ফলন কমে যাওয়ার আশঙ্কা। জানা যাচ্ছে অনেক গাছে বীজ ছোট হয়ে যাচ্ছে। কৃষকদের আশঙ্কা, এতে 25 থেকে 30% ফলন কমে যেতে পারে। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত ঠান্ডার জেরে ফসলের বৃদ্ধি কমে যায়। উপরন্তু এই ঠান্ডার পরিস্থিতি যদি আরও দীর্ঘস্থায়ী হয় তাহলে ক্ষতি আরও বাড়বে। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, শস্যের উৎপাদন কমলে বাড়তে পারে সর্ষের তেলের দাম। অন্যদিকে আলুর উৎপাদন কমলে সবজি বাজারে তার বড়সড় প্রভাব পড়বে বাজারে। ফলত ফেব্রুয়ারি মাসে মধ্যবিত্তের পকেটে পড়তে পারে চাপ। কত দ্রুত গরিবরা টাকা পান নিশ্চিত করুন। 100 দিনের মামলায় বড় পর্যবেক্ষণ হাইকোর্টের। 100 দিনের কাজের টাকা শ্রমিকদের হাতে যাক, পর্যবেক্ষণে চায় হাইকোর্ট। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের মন্তব্য, যত দ্রুত সম্ভব গরিবরা টাকা পান, সেটাই উদ্দেশ্য আদালতের। আদালতের পর্যবেক্ষণ, যারা মনরেগায় কাজ করেন তারা গরিব, তাই টাকার ব্যবস্থা করাই লক্ষ্য। রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কেন্দ্র যাই অভিযোগ করুক, সবার আগে টাকা দিতে হবে। কেন্দ্রের তরফে ডেপুটি সলিসিটর জেনারেল ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে ছিল। দুর্নীতি হয়েছে, দোষীদের শাস্তি ও তদন্ত চালাতে হবে, আর গোটা দুর্নীতির সঙ্গে যুক্ত রাজ্য সেটা প্রমাণিত। তাই রাজ্যের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল। রাজ্যের বিরুদ্ধেই মূল অভিযোগ ছিল। আইনজীবী অশোক চক্রবর্তী প্রশ্ন করেন, এখন তাহলে তাদের কি উদ্দেশ্য এই মামলা করার পেছনে? ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তখন জানিয়ে দেন, এই সংক্রান্ত আদালত অবমাননা ও অন্য আরেকটি মামলা একই সঙ্গে শোনা হবে। তখন আইনজীবী বিকাশ ভট্টাচার্য জানতে চান, আগস্ট থেকে অপেক্ষা চলছে, অন্তত স্কিমের টাকা যাতে দেওয়া হয় সেটার ব্যবস্থা হোক। সময় তো ছিলেন না, তৃণমূল সাংসদকেই প্রশ্ন ছুড়ল ইডি। আজ ইডির বিরুদ্ধে দায়ের করা মামলা কলকাতা হাইকোর্টে খারিজ হয়ে গেল। তৃণমূলের যুক্তি টিকলই না কোর্টে। তবে ইডির আধিকারিক ঠিক যুক্তি কি দিলেন হাইকোর্টে? কেন বিচারপতি তৃণমূলের মামলা খারিজ করে দিলেন? এদিন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসবি রাজু হাইকোর্টে সওয়াল জবাব চলাকালীন জানান, তল্লাশি চালানো হয়েছে আইপ্যাক সংস্থার ডিরেক্টরের দফতর ও বাড়িতে, কিন্তু সেক্ষেত্রে আপত্তি জানিয়ে আদালতে এলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ শুভাশিস চক্রবর্তী। অথচ তিনি তল্লাশির সময় ছিলেন না, তাহলে যে তথ্য তিনি আদালতে দিয়েছেন তা কিসের ওপর ভিত্তি করে দিলেন? ফলে মিথ্যের ওপর দাঁড়িয়ে থেকে কোনো মামলা করা যায় না। এ প্রসঙ্গে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, মিস্টার রাজু বলেছেন তৃণমূলের কোনো কিছু বাজেয়াপ্ত হয়নি, তাই বিচারপতি এই মামলা খারিজ করে দিয়েছেন। অপরদিকে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি বলেন, ইডি পরিষ্কার বলেছে তারা কোনো নথি বাজেয়াপ্ত করতে পারেনি, কারণ তার ডাকাতি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল যে কাগজের দাবি করেছিল, ইডি সেই প্রসঙ্গে বলেছেন, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে পার্টি করুন, কারণ উনি সব নথি নিয়ে চলে গিয়েছেন। এই সব কথা শুনে ম্যাটার অন্যদিকে ঘুরে যাবে দেখে তৃণমূলের তরফে বলা হয়, যদি কোনো নথি বাজেয়াপ্ত না করা হয়ে থাকে তাহলে মামলা পেন্ডিং রেখে লাভ নেই। তারপর মামলা খারিজ হয়।